গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব ৫। মেজর রশিদ বললেন, গল্পটায় কি সত্যতা আছে? না। বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে এসেছেন র এর রিসার্চ ও অ্যানালাইসিস উইংয়ের পরিচালক কাও। তিনি এসেছেন পান বিক্রেতা ছদ্মবেশে। শেখ মুজিবুর রহমান বিরক্ত গলায় বললেন, আমি আপনাকে চিনি, অনেকেই আপনাকে চেনে। আপনার ছদ্মবেশ ধরার প্রয়োজন পড়ল কেন? কাউ বললেন, মাঝে মাঝে নিজেকে অন্যরকম ভাবতে ভালো লাগে বলেই ছদ্মবেশ। আপনাকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে। মেজর রশিদ, ফারুক, লেফটেন্যান্ট কর্নেল ওসমানী এই নিয়ে আলোচনায় বসেন জেনারেল জিয়াউর রহমানের বাসায়। এই বিষয়ে আপনাকে তথ্য দিতে এসেছি। শেখ মুজিব বললেন, আপনারা অতিরিক্ত সন্দেহপ্রবণ। পান বিক্রেতার ছদ্মবেশে যে আমার কাছে আসে তথ্য দিতে, তার কথায় আমার বিশ্বাস নেই। আপনার সামনে মহাবিপদ। মহাবিপদ আমি পার করেছি। পাকিস্তানের কারাগারে যখন ছিলাম তখন বিপদ আমার ঘাড়ে বসেছিল। এখন বিপদ ঘাড় থেকে নেমেছে। ঘাট থেকে নামেনি স্যার। শেখ মুজিব বললেন, যাদের কথা আপনি বলেছেন তার আমার সন্তানসম। আমি এই নিয়ে আর আলোচনা চালাবো না। আমার শরীরটা ভালো না। যদি কিছু মনে না করেন তাহলে আমি ঘুমোতে যাব। স্যার, আপনি ভুল করছেন। ভুল আমি করছি না, আপনারা করছেন। আমার কথা আপনি আমলে নিচ্ছেন না, ভালো কথা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কথা কি আমলে নিবেন? শেখ মুজিব উঠে দাঁড়ালেন। পান বিক্রেতার সঙ্গে আলাপ চালিয়ে যাওয়া তার কাছে অর্থহীন মনে হল। সরফরাজ খান দোতলার জানালার পাশে বসে আছেন। জানালার কাঠের খড়খড়ি খানিকটা নামানো। তিনি খড়খড়ির ফাঁক দিয়ে বাড়ির উঠান খানিকটা দেখতে পাচ্ছেন। সরফরাজ খানের অনেক বিচিত্র অভ্যাসের মধ্যে একটি হল জানালার পাশে বসে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকা। এ তাকিয়ে থাকা অর্থহীন। তার বাড়িতে কেউ ঢোকে না, কেউ বেরও হয় না। বাড়ির দারোয়ান কালাম মাঝে মাঝে পা ছড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে। বিলাপের সুর শব্দ করে, মনে হয় গান করে। কালামের গান শোনার আগ্রহে সরফরাজ খান অপেক্ষা করেন। এরকম মনে করার কোনো কারণ নেই। সকাল 11টা। গত রাতে প্রচুর বৃষ্টি হয়, আবহাওয়া ঠান্ডা। বৃষ্টির সঙ্গে ঝড়ের মতো হয়েছিল। প্রচুর পাতা পড়েছে। পাতা পরিষ্কার করা হয়নি। পাতার ওপর পা ছড়িয়ে কালাম বসে আছে। সাইকেলের ঘণ্টার ক্রিং ক্রিং শব্দ হল। সরফরাজ জানালার খড়খড়ি আরো খানিকটা তুললেন। সাইকেল আরোহীকে যদি দেখা যায়। আরোহীকে দেখা গেল। সরফরাজ ভেবেছিলেন পোস্ট অফিসের পিয়ন। পোস্ট অফিসের পিয়নরা লাল রঙের সাইকেলে করে চিঠি বিলি করে, তা না। মায়ামায়া চেহারার শ্যামলা একটা মেয়ে সাইকেলে চড়ে এসেছে। মেয়েটি ছেলেদের মতো শার্ট প্যান্ট পরেছে। শার্ট প্যান্ট দুটোর রঙই কালো। এই মেয়েকে। কালাম হাসি মুখে এ মেয়েকে সালাম দিল, সদর দরজা খুলে দিল। মেয়েটি কালামের হাতে সাইকেল ধরিয়ে দিয়ে ভেতরে ঢুকে গেল। এর অর্থ একটাই, মেয়েটি কালামের পূর্ব পরিচিত। সরফরাজ খানের ভ্রু কঞ্চিত হল। তিনি প্রায় সারাদিন বাড়িতে থাকেন, তারপরেও এ বাড়িতে কিছু লোকজন আসে যাদের বিষয়ে তিনি জানেন না। নিশ্চয়ই এই মেয়ে অবন্তীর কাছে এসেছে। অবন্তী তাকে কিছুই জানায়নি। অবন্তীর অপরাধ ক্ষমা করা যায়, সে অনেক কিছুই গোপন করে। মেয়েদের স্বভাবই হচ্ছে গোপন করা। বয়ঃসন্ধিকালে তারা শরীর গোপন করতে শেখে। গোপন করার এই অভ্যাস তাদের মাথায় ঢুকে যায়। তখন তারা সবই গোপন করে। কালাম হারামজাদা কেন গোপন করেছে? পাছায় লাথি দিয়ে বরটাকে বিদায় করা দরকার। বরটা এখন ক্রিং ক্রিং শব্দে সাইকেলের বেল বাজাচ্ছে, যেন হাতে খেলনা পেয়েছে। সরফরাজ জানালার পাট খানিকটা তুলে ডাকলেন, কালাম। কালাম উপরের দিকে তাকাল। সরফরাজ বললেন, উপরে আসো।
বলেই জানালা বন্ধ করলেন। তবে তিনি এখনো খড়খড়ির ফাঁক দিয়ে কালাম বত্তাকে দেখতে পাচ্ছেন। বত্তা যে ভয় পেয়েছে তা না, এখনো সাইকেলের ঘণ্টি বাজাচ্ছে। সরফরাজ খান মনে মনে বললেন, তোমার সুখের দিন আজই শেষ, পত্র পাঠে বিদায়। দরজা জানালা বন্ধ থাকায় সরফরাজের ঘর অন্ধকার। কিছুদিন হলো তাকে অন্ধকারে থাকতে হচ্ছে, কারণ তার চোখ উঠেছে। আলোর দিকে তাকালেই চোখ করকর করে। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের সব মানুষের চোখে এই রোগ হয়েছিল। তখন রোগের নামকরণ হয়েছিল জয় বাংলা রোগ। সরফরাজ খানের তখনও এই রোগ হয়নি, এখন হয়েছে। মানসিক টেনশনের সঙ্গে কি রোগের প্রবল কোনো যোগ আছে? প্রবল মানসিক চাপের কারণে মুক্তিযুদ্ধের সময় সবার এই রোগ হয়ে গেল। তিনি কোনো মানসিক চাপে ছিলেন না বলে তার হয়নি। এখন মানসিক চাপে আছেন বলে জয় বাংলা রোগ হয়েছে। মানসিক চাপটা অবন্তীকে নিয়ে। কালাম তার সামনে দাঁড়িয়ে আছে, কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। এমনিতে সে কুঁজো না, বুক টান করে হাঁটে, শুধু তার সামনেই কুঁজো হয়ে দাঁড়ায়। সরফরাজ বললেন, সাইকেল করে মেয়েটা যে এসেছে, মেয়েটা কে? শামীমা আপু। শামীমা আপু বললে তো আমি কিছু বুঝব না। শামীমা আপুটাকে? অবন্তী আপুর ফ্রেন্ড। সরফরাজ বিরক্ত হয়ে বললেন, আমি কোনোদিন এই মেয়েকে দেখলাম না, অবন্তীর কাছে তার নাম শুনলাম না। সে হয়ে গেল অবন্তীর বান্ধবী? শামীমা আপু প্যারাই আসেন। প্রায় যদি আসে তাহলে আমার সঙ্গে দেখা হয় না কেন? আপনি দুপুরে খানার পর যখন ঘুম যান তখন শামীমা আপু আসে। সরফরাজ খান কঠিন গলায় বললেন, তুমি এ মেয়ের কাছে যাও, তাকে আসতে বলো। কালাম বলল, এখন যাওয়া যাবে না। এখন যাওয়া যাবে না কেন? ওনারা দুইজন দরজা বন্ধ কইরা কি জানি করেন। সরফরাজ খানের মাথায় চক্কর দিল। দরজা বন্ধ করে করে কি জানি করে, এর মানে কি? খুব খারাপ কিছু না তো? কি সর্বনাশ, কি সর্বনাশ! সরফরাজ খান নিজেকে সামলে নিয়ে বললেন, যাও, বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। যখন দরজা খুলবে তখন তাকে নিয়ে আসবে। জি আচ্ছা। দরজার সঙ্গে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকো। ওরা কি কথা বলে তা আমার জানা দরকার। জি আচ্ছা স্যার। সরফরাজ তিক্ত গলায় বললেন, দরজা বন্ধ করে গল্প করার কি আছে তাও তো বুঝলাম না। কালাম বলল, শামীম আপু সিগারেট গাঁজায় এগুলা খায় তো এই জন্য দরজা বন্ধ রাখে। সরফরাজ হতভম্ব গলায় বললেন, কি বলো? কালাম বলল, কথা সত্য স্যার, আমি ২ বার ওনারে সিগারেট আইনা দিছি। উনি তো সিগারেট খায়। করা আছে, পাক বাহিনী এই সিগারেট খাইত। সরফরাজ নিজে একতলায় নেমে এলেন। অস্বস্তি নিয়ে বন্ধ দরজার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ভেতর থেকে কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, তবে সিগারেটের গন্ধ পাওয়া যায়। তার ইচ্ছে করছে লাথি দিয়ে দরজা ভেঙে শামীমা মেয়েটিকে বের করেন। এ কাজটা করলে অবন্তীর সঙ্গে তার সম্পর্ক চিরতরে নষ্ট হবে বলে কাজটা করতে পারছেন না। ছেলেদের মতো পোশাক পরা মেয়েটার নাম শামীমা না? তার নামও ছেলেদের মতো, শামীম। পুরো নাম শামীম শিকদার। সে মাওবাদী সিরাজ শিকদারের ছোট বোন। পেশায় ভাস্কর। কিছুদিন আগে ভাস্কর্যে সে প্রেসিডেন্ট পদক পেয়েছে। শামীম শিকদারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের লেকচারার হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠতা আছে। শামীম শিকদার হুমায়ূন আহমেদের প্রথম গ্রন্থ নন্দিত নরকের প্রচ্ছদ শিল্পী। বইয়ের দুটি মুদ্রণে শামীম শিকদারের প্রচ্ছদ ছাপা হয়। তারপর প্রচ্ছদ করেন কাইম চৌধুরী। শামীম শিকদারকে প্রায়ই দেখা যেত সাইকেল চালিয়ে, মাঝে মাঝে মোটরসাইকেল চালিয়ে হুমায়ূন আহমেদের বাবর রোডের বাসায় উপস্থিত হতো। এই বাড়িটা শহীদ পরিবার হিসেবে সরকার থেকে পাওয়া। সে সারাক্ষণ হুমায়ূন আহমেদের মায়ের সঙ্গে থাকত, গলা নিচু করে গুডুর গুডুর গল্প করত। অবন্তীর সঙ্গে শামীম শিকদারের পরিচয়ের সূত্র হচ্ছে, অবন্তী আর্ট কলেজ থেকে তাকে ধরে এনেছে। শামীম শিকদারের দায়িত্ব মাটি দিয়ে অবন্তীর একটা আবক্ষ মূর্তি তৈরি করা। অবন্তী মূর্তি পাঠাবে তার মাকে। সরফরাজ মোটামুটি বিচারকের আসনে বসে
অবন্তীর বান্ধবীর অপেক্ষা করছেন। বসেছেন কাঠের চেয়ারে, সোফায় আয়েশ করে বসা না। তার হাতে দৈনিক ইত্তেফাক, গোল করে চোঙ্গার মতো করা। চোঙ্গা কি কাজে আসবে তা বোঝা যাচ্ছে না। অবন্তী ঘরে ঢুকে হালকা গলায় বলল, আমাকে ডেকেছ? সরফরাজ বললেন, তোকে তো ডাকিনি। তোর বান্ধবী কোথায়? চলে গেছে। চলে গেছে মানে কি? তাকে তো বলা হয়েছে আমার সঙ্গে দেখা করতে। অবন্তী বলল, সে তোমার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। চোখমুখ শক্ত করে বসে থাকবে না। কি জানতে চাও আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দিব। ওই মেয়ে নাকি গাঁজা খায়? হুম, খায়। গাঁজা খাওয়া ক্যাটাগরির একটা মেয়ের সঙ্গে তোর পরিচয় কিভাবে? অবন্তী বলল, তুমি এত উত্তেজিত হয়ে না। এই মেয়ে গাঁজা খাচ্ছে তাতে কি হচ্ছে? আমি তো তার কাছে থেকে গাঁজা খাওয়ার ট্রেনিং নিচ্ছি না। সরফরাজ খান বললেন, তুই কিসের ট্রেনিং নিচ্ছিস? অবন্তী হাই তুলতে তুলতে বলল, আমি কোনো ট্রেনিং নিচ্ছি না। আমি শুধু তার সামনে 1 ঘন্টা বসে থাকি। কি বললি? অবন্তী বলল, কি বলেছি তা তুমি ভালোই শুনেছ, দ্বিতীয়বার বলবো না। আমার বান্ধবী আমার আবক্ষ মূর্তি বানাচ্ছে। আমাকে এটা বিশ্বাস করতে বলিস? বিশ্বাস করতে না চাইলে করবে না। অবন্তী ঠোঁট গোল করে শীষ বাজানোর চেষ্টা করল। এই চেষ্টার পিছনের উদ্দেশ্য একটাই, দাদাজানকে রাগানো। তবে আজ মনে হয় তিনি রাখবেন না। বিষয়ে হতভম্ব হওয়া মানুষ রাখতে পারে না। অবন্তীর দাদার দিকে তাকিয়ে জিভ বের করে কুকু শব্দ করতে লাগল। সরফরাজ অবাক হয়ে বললেন, এমন করছিস কেন? অবন্তী বলল, ভেঙ্গাচ্ছি। বাট হোয়াই? তোমার পর রাগ লাগছে, এই জন্য ভেঙ্গাচ্ছি। হতভম্ব সরফরাজ বললেন, কেন রাগ লাগছে সেটা কি জানতে পারি? না, জানতে পারো না। কারণ আমি নিজেই জানি না। রবীন্দ্রনাথের ভাষায় বলি, আমার কিসের ব্যথা যদি জানতেম তাহলে তোমায় জানাতেন। কথাগুলি মনে হয় ওলটপালট হয়ে গেল। স্যারের কাছ থেকে জানতে হবে। তোর স্যার সব জানে? সব জানে না, তবে যা জানার তা জেনে দিতে পারে। তাহলে তো বিশাল কর্মী পুরুষ। ঠাট্টা ঠাট্টা গলায় কথা বলছো কেন দাদাজান? পুলিশের এসপি হয়ে তুমি যেমন কর্মী পুরুষ, রাস্তার মোড়ে যে পৌরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মনে ইট ভাঙে, সেও কর্মী মহিলা। দরজায় কড়া নড়ছে। সরফরাজ নিজেই গিয়ে দরজা খুলতে গেলেন। এই সময় পিয়ন আসে। পিয়নের হাত থেকে চিঠি সংগ্রহ করা তিনি অতি গুরুত্বপূর্ণ কাজ মনে করেন। চিঠি পড়ার পর যার যার চিঠি তিনি তাকে দেন। চিঠি এডিটও করা হয়, অপছন্দের কিছু লাইন কেটে দেওয়া হয়। সব চিঠি যে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া হয় তাও না, নষ্ট করে ফেলা হয়। খামখোলার যাবতীয় সরঞ্জাম তার কাছে আছে। চিঠি এসেছে 2টা। একটা পাঠিয়েছেন অবন্তীর মা ইজাবেলা। হঠাৎ করে চিঠি আসার অর্থ কি তিনি বুঝতে পারছেন না। এ বদমহিলা বছরে 2টা, খুব বেশি হলে 3টা চিঠি পাঠায়। সরফরাজ খান ভ্রু কুঁচকে চিঠি সরিয়ে রাখলেন। সময় নিয়ে খুলতে হবে, সময় নিয়ে পড়তে হবে, তাড়াহুড়ার কিছু নেই। দ্বিতীয় চিঠি থেকে সরফরাজ খানের ভ্রু কুঁচকাল এবং ঘাড় ব্যথা করতে লাগল। হঠাৎ প্রেশার বেড়ে গেলে তার ঘাড় ব্যথা করে। চিঠি লিখেছে গদিনসিন পীর হাফেজ জাহাঙ্গীর। অবন্তীকে লেখা চিঠি। বদমাইশ এখনো অবন্তীকে তার স্ত্রী মনে করছে। বদমাইশটাকে জুতা পেটা করা দরকার। সরফরাজ খান চিঠি নিয়ে তার ঘরের দরজা বন্ধ করে দিলেন। চিঠি খুললেন। এ চিঠি খুলতে সাবধানতার কিছু নেই। চিঠি অবন্তীর কাছে দেওয়া হবে না। চিঠি ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এতে দোষের কিছু নেই। পরিবার হলো রাষ্ট্রের মতো। রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ থাকে, এ রাষ্ট্রের কল্যাণে কাজ করে। পরিবারের গোয়েন্দা বিভাগ থাকাও বাঞ্ছনীয়। এই গোয়েন্দা বিভাগ পরিবারের কল্যাণে কাজ করবে। চিঠি হুবহু তুলে দেওয়া হলো আমার প্রাণপ্রিয় পত্নী মায়মুনা ওরফে অবতী। সরফরাজ মনে মনে বিড়বিড় করলেন, বদমাইশ, নামটাও জানে না, বলে অবতী। এদিকে প্রাণপ্রিয় পত্নী। তোকে যদি ন্যাংটা করে চক্কর না দেওয়ায় আমার নাম সরফরাজ খান না। পর সমাচার এই যে, আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে আমি ভালো আছি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার স্বাস্থ্য নিশ্চয়ই ভালো আছে। আমি প্রতি বৃহস্পতিবার আসরের ওয়াক্তে তোমার জন্যে খাস দিলে দোয়া করিতেছি। প্রতি মাসের ১ম শনিবারে জিনসহ যে দোয়া করা হয় তাহাতেও তোমার নাম উল্লেখ করি। গত বুধবার ৩ ঘটিকায় তোমার পত্র পাইয়া আমি যার পরনায় আনন্দিত হইয়াছি। বলিলে বিশ্বাস হইবে না, আমার ২ চোখেই পানি আসিয়াছে। গদিনসিন পীর হিসেবে আমি কি করি এবং তোমার শ্বশুরের মৃত্যুর পর হুজুরখানা কেমন চলিতেছে তা জানার আগ্রহ প্রকাশ করিয়াছ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। শ্রাবণ মাসের ৭ তারিখ বাদ আছর হুজুরখানায় আমার পিতার মৃত্যু দিবসে ওরস উদযাপন হইবে ইনশাআল্লাহ। এই উপলক্ষে তুমি চলিয়া আসো। তোমার দাদাজান মনে হয় তোমাকে পাঠাইতে রাজি হইবেন না। এমত অবস্থায় তোমাকে নেওয়ার জন্য বিশ্বস্ত কাউকে পাঠাইতে পারি, কিংবা আমি নিজেও আসিতে পারি। তোমার ভরণ-পোষণের টাকা আমি নিয়মিত পাঠাই। এহাতে রাগ করিও না। স্বামী হিসাবে ইহা আমার কর্তব্য। জিন কর্তৃক জানিয়াছি সামনে তোমার বড় ফাঁড়া আছে। আমি তোমাকে একটা তাবিজ পাঠাইলাম। তাবিজটি পঞ্চধাতুর কবজে ভরিয়া তোমার শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ঝুলাইয়া রাখিবে। তাবিজ ঝুলাইবার পর পর ঘরে বিড়ালের উপদ্রব হইতে পারে। ভয় পাইও না এবং অবশ্যই বিড়ালগুলিকে কোনো খাবার দিবে না। তাহাদের সঙ্গে দুর্ব্যবহার করারও প্রয়োজন নাই। ইতি জাহাঙ্গীর খতিবি, গদিনসিন পীর, খতিবনগর হুজুরখানা। সরফরাজ খান সঙ্গে সঙ্গে চিঠির টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেললেন। তারপরে চিঠির টুকরো ডাস্টবিন থেকে তুলে আলাদা করলেন। আগুনে পুড়িয়ে ফেলতে হবে, একটা টুকরাও যেন অবন্তীর হাতে না যায়। কোনো কাজে দেরি করতে নেই। সরফরাজ খান দিয়াশালাই জ্বালিয়ে চিঠির টুকরো পোড়ালেন। মুসলমান মাতার গর্ভে এবং মুসলমান পিতার ঔরসের জন্ম নেওয়ার কারণেই হয়তো তাবিজটা পোড়াতে পারলেন না। তিনি এই তাবিজ পঞ্চধাতুর কবজে ভর্তি করে গোপনে অবন্তীর শোবার ঘরের দক্ষিণের দেওয়ালে ঝুলাবার ব্যবস্থা করলেন। নানান ঝামেলায় তার সারাদিন গেল বলে অবন্তীর মা ইজাবেলার চিঠি পড়ার সুযোগ হল না। তিনি ঠিক করলেন এই চিঠি রাতে ঘুমাবার সময় ঠান্ডা মাথায় পড়বেন। এখন মাথা কিঞ্চিত গরম হয়ে আছে। অবন্তী দাদাজানকে নিয়ে রাতের খাবার খেতে বসেছে। আজ রান্না হয়েছে পাখির মাংস। খালেদ মোশাররফ চাচু ৬টা ঘুঘু পাখি দিয়ে গেছেন। ৬টাই রান্না হয়েছে। সরফরাজ খান আনন্দ নিয়ে খাচ্ছেন। অবন্তী খাচ্ছে ডিম ভাজা দিয়ে। সরফরাজ খান বললেন, পাখি খাচ্ছিস না? অবন্তী বলল, আমি পাখি খাই না। বিশেষ করে ঘুঘু খাওয়া তো অসম্ভব। হেমন্তের ওই গানটা মনে করো, ছায় ঢাকা ঘুঘু ঢাকা গ্রামখানি ওই। অবন্তীকে থামিয়ে সরফরাজ বিরক্ত গলায় বললেন, মোরগ, হাঁস এইসব তো খাস। হুম, ওরা পাখি না? ওরা সুন্দর না? না। মোরগ কুকু করে ডাকে আর হাঁস প্যাক প্যাক করে, অসহ্য। এই দুটো পাখি আবার মানুষের বিষটা খায়। সরফরাজ বিরক্ত গলায় বললেন, তোর সঙ্গে আর্গুমেন্টে যাওয়া আর একটা কাতল মাছের সঙ্গে আর্গুমেন্টে যাওয়া একই। আমরা দুইজন দুই জগতের বাসিন্দা। অবন্তী বলল, ঠিকই বলেছ, ভেরি রাইট। তুমি স্থলচর, আমি জলচর। এখন বলো, জলচর প্রাণীর কাছে জৈনিক স্থলচর প্রাণীর চিঠিটা কি নষ্ট করে ফেলেছ? তার মানে? অবন্তীর খাওয়া শেষ হয়েছে। সে হাত ধুতে ধুতে বলল, দুপুরে আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কাগজ পোড়ার গন্ধ পেলাম। তোমার ঘরের দরজা কখনো বন্ধ থাকে না। মাঝে মাঝে দরজা বন্ধ করে তুমি নিষিদ্ধ কিছু কাজ করো বলে আমার ধারণা। সরফরাজ খান বললেন, কাগজ পড়ার গন্ধ থেকে তুই বুঝে ফেললি আমি তো চিঠি পোড়াচ্ছি? হ্যাঁ, কারণ আমি জলচর প্রাণী হলেও আমার বুদ্ধি স্থলচর প্রাণীর চেয়েও বেশি। ভালো কথা দাদাজান, আমি ২ দিনের জন্য এক জায়গায় বেড়াতে যাব। কোথায় যাব জিজ্ঞাসা করবে না, কারণ আমি বলবো না। একা যাবি? একা যাব না, সঙ্গে চরণদার আছে। চরণদার লাগবে কেন? আমি তোকে নিয়ে যাব। তোকে আমি চরণদারের সঙ্গে ছাড়ব না। আমি তোমাকে নেব না। প্রয়োজনে একা যাব, কিন্তু নেব না। চরণদারটাকে আমাদের মাস্টার? হতে পারে, সম্ভাবনা আছে। উনি যদি আমার সঙ্গে না যান তাহলে একাই যাব। তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোর চিকিৎসা দরকার।
অবন্তী বলল, ঠিক বলেছ। যেদিন মাথা পুরোপুরি খারাপ হবে সেদিন ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ব। ঠিক কোন জায়গায় লাফিয়ে পড়ব তাও ঠিক করে রেখেছি। একদিন তোমাকে দেখাবো। সরফরাজ খান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অবন্তী বলল, পান দিব? পান খাবে? বেশি করে জর্দা দিয়ে পান খেয়ে আরাম করে ঘুমোতে যাও। তোমার ঘুম দরকার। সরফরাজ খান অনেক ঝামেলা করে অবন্তীর মার চিঠি খাম থেকে বের করলেন। স্টিম দিয়ে গামু নরম করা ব্লেড দিয়ে খামের মোড়ক খোলা, নানান ঝামেলা। অবন্তী যেন কিছুতেই টের না পায় যে খাম খোলা হয়েছিল। অবন্তীর মার চিঠি। হ্যালো প্রীতি, তোমার শিক্ষকের স্কেচের হাত খুব ভালো শুনে আনন্দিত হয়েছি। তবে তাকে দিয়ে পোর্ট্রেট করানোর কিছু নেই। সে পিকাসো না, মনেট না, সাধারণ গৃহশিক্ষক। তার সামনে কেন নিজেকে প্রকাশ করবে? তাকে বিয়ে করলে ভিন্ন কথা। তখন সারাক্ষণ তার সামনে ঘুরবে, তখন দেখবে ছবি আঁকা দূরে থাক, তোমার স্বামী ফিরেও তাকাচ্ছে না। মনে রেখো, চোখে যা দেখা যায় তা দ্রুত তার রহস্য হারায়। চোখে যা দেখা যায় না, যেমন মন, অনেকদিন রহস্য ধরে রাখে। তোমার দাদাজানের বিষয়ে আমি এই মুহূর্তে একটা কঠিন সাবধানবাণী উচ্চারণ করছি। এই সাবধানবাণী হেলাফেলা করবে না। যাই হোক, ব্যাখ্যাটা আমি তোমাকে পরে বলবো। এটি ইজাবেলা, পুণ্যশ্চ। তোমার গৃহশিক্ষকের আঁকা যে পোর্ট্রেটে তুমি অভিভূত তা আমাকে পাঠাও। ইজাবেলা চিঠি হাতে অনেকক্ষণ পর্যন্ত সরফরাজ বসে রইলেন। তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করতে লাগল। কিছুক্ষণ পর পর শরীর কেঁপে উঠতে লাগল। বিছানায় শুতে গেলেন শেষ রাতের দিকে। আধো ঘুম আধো জাগরণে মনে হল বাড়ি ভর্তি বিড়াল মিউ মিউ শব্দ করে অস্থির করে তুলছে। হাফিজ জাহাঙ্গীর ফজরের নামাজ শেষে দিঘির ঘাটে বসে আছেন। তার হাতে নীল রঙের খুঁটির তসবি। তিনি এক মনে তসবি টানছেন। তার বসার জন্য উলের আসন দেওয়া হয়েছে। তিনি যেখানে বসেছেন তার এক ধাপ নিচে আগরদানে আগরবাতি জ্বলছে। হাফিজ জাহাঙ্গীর আগরবাতির গন্ধ কখনো পছন্দ করেন না। তার নাক জ্বালা করে। তারপরও তাকে বাস করতে হয় আগরবাতি চারপাশে নিয়ে। আজ ভালো কুয়াশা হয়েছে। কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না। ভাদ্র মাসের ভোরে আবহাওয়া এমনিতেই কিছুটা শীতল থাকে। কুয়াশার কারণে আজ অন্য দিনের চেয়েও আবহাওয়া শীতল। হাফেজ জাহাঙ্গীরের শীত লাগছে। গায়ে একটা সুজনি দিতে পারলে ভালো হতো। সমস্যা হচ্ছে, সুজনি আনার কথাটা কাউকে বলতে ইচ্ছে করছে না। হাফেজ জাহাঙ্গীরের সার্বক্ষণিক সঙ্গীত নুরু তার পাশেই আছে। মাথা নিচু করে খেলাল দিয়ে দাঁত খোঁচাচ্ছে। তাকে বললেই সে আগরদান নিয়ে যাবে, সুজিনি এনে গায়ে জড়িয়ে দিবে, এক বাটি খেজুর গুড়ের চা এনে সামনে রাখবে। হাফিজ জাহাঙ্গীর ছোট্ট নিঃশ্বাস ফেললেন। এই মুহূর্তে তার কাউকে কিছু বলতে ইচ্ছে করছে না। নুরু বলল, ছোট হুজুর, খবর পাইছেন? আইস পুষ্কনির জাল ফেলব। জাহাঙ্গীর হ্যাসূচক মাথা নাড়লেন। আজ দিঘিতে জাল ফেলা হবে, এই খবর তিনি পেয়েছেন। মাছ ধরা দেখার জন্যই তিনি ফজরের ওয়াক্ত থেকে দিঘির ঘাটে বসে আছেন। নুরু উৎসাহের সঙ্গে বলল, আমার মন বলতাছে আইজ গুদুম ধরা পড়ব। জাহাঙ্গীর বললেন, সবাই আল্লাহর হুকুম। ওনার হুকুম হইলে ধরা পড়ব। ওনার হুকুম বিনা কিছু হবে না। গুদুম হল এই দিঘির সবচেয়ে বড় মাছের আদরের নাম। এ মাছের সারা শব্দ অনেক বাড়ি পাওয়া গেছে। এখনো কেউ তাকে দেখেনি। সবার ধারণা গুদুম গজার মাছ। একমাত্র গজার মাছই দৈত্যাকৃতির হয়। নুরু বলল, চা খাবেন? চা এনে দিব? জাহাঙ্গীর বলল, না। বলেই খুব অবাক হলেন। তার চা খেতে ইচ্ছা করছে, অথচ তিনি বলছেন না। এর মানে কি? নুরু বলল, উরুষ বিষয়ে আপনার হুকুম কি জানলে সে মতো ব্যবস্থা নিতাম। জাহাঙ্গীর হাতের তসবি নামিয়ে রেখে বললেন, কোনো হুকুম নাই। বরখানা কয়বার হবে? একবারই হবে। আসরের নামাজের পর বড়খানা। গরু কয়টা জব হবে? উরুষ উপলক্ষে যে কয়টা এসেছে সবাই জবাই হবে। ১৪টা গরু এখন পর্যন্ত আসছে, আরও আসবে ইনশাল্লাহ। সব একদিনে জবে করলে বিরাট বিপদ হবে। কি বিপদ? একসঙ্গে এত রান্না করা যাবে না।
জাহাঙ্গীর বললেন, উরস নিয়ে তোমার সঙ্গে আলাপের কিছু নাই। আল্লাহ পাক একেকজনকে একেক দায়িত্ব দিয়া পৃথিবীতে পাঠান। তোমাকে ফুড ফরমাসের দায়িত্ব দিয়া পাঠাইছেন, বুঝেছ? জি। ফজরের নামাজে তোমাকে সামিল হতে দেখি নাই, এর কারণ কি? ঘুম ভাঙতে দেরি হয়েছিল, কাজা পড়েছি। জাহাঙ্গীর বললেন, গত রাতে এশার নামাজেও তুমি সামিল হও নাই। কে কি করে বা না করে তা আমি জানি। এখন আমার সামনে থেকে বিদায় হও। আজ সারাদিন যেন তোমার চেহারা না দেখি। নুরু শুকনো মুখ করে উঠে চলে গেল। জাল ফেলা হলো সকাল ৯টায়। হুলস্থুল ব্যাপার। সবাই এসে দিঘির ঘাটে ভিড় করেছে। জাহাঙ্গীর দেখলেন, নিষেধ অমান্য করে নুরুও ঘাটে এসেছে। প্রতি ৩ মাসে একবার জাল বাওয়া হয়। জাল বাওয়ার দৃশ্য সে কারণেই আনন্দময়। বাড়তি আকর্ষণ ঘুতুম। গত ১ বছর ধরে ঘুতুম ধরা পড়বে এমন অপেক্ষা। জাল টানা শেষ হলো ১২টার দিকে। জাল এখনো পানির নিচে। প্রধান জেলে এসে হাফেজ জাহাঙ্গীরকে ফিসফিস করে বলল, ঘুতুম আটক হয়েছে। হাফেজ জাহাঙ্গীর বললেন, ঘুতুম ধরা পড়েছে তো ভালো সংবাদ, কানাকানি করছো কেন? মাছ তোলো, দেখি কি সমাচার। মাছ ধরার সময় মহিলা মাদ্রাসার কেউ বা জেনানা মহলের কেউ থাকে না। আজ সবাই ছুটে এসেছে। কঠিন পর্দার কথা মনে হয় সাময়িকভাবে ভুলে গেছে। কিছু কিছু অনিয়ম উপেক্ষা করতে হয়। হাফেজ জাহাঙ্গীর তাই করেছেন। ঘুতুমকে ডাঙায় তোলা হয়েছে। বিস্ময়কর এক দৃশ্য। দানবাকৃতির এক কাতল মাছ। কাতল মাছের মাথা শরীরের তুলনায় বড় হয়। এর মাথা ছোট। ঘাড়ের খানিকটা অংশ সোনালি। হাফেজ জাহাঙ্গীর পরপর ৩ বার বললেন, সুবহান আল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে এমন চমৎকার নিয়ামত পাঠানোর জন্য ২ রাকাত নফল নামাজ পাঠ করা হলো। হাফেজ জাহাঙ্গীরের নির্দেশে মাছ ওজন করে হুজুরখানার গেটে ২ ঘন্টার জন্য রাখা হলো। অনেকেই মাছ দেখতে চাইবে, তারা দেখবে। মাছের ওজন মাপা হয়েছে ১ মণ ৩ সের। এই মাছ বিষয়ে সাপ্তাহিক ময়মনসিংহ বার্তায় ছবিসহ খবর প্রকাশিত হয়। খজিবনগর হুজুরখানায় অদ্ভুত কাতল। বিশেষ সংবাদদাতা প্রেরিত। খজিবনগর হুজুরাখানায় ১ মণ ৩ সের ওজনের এক দৈত্যাকৃতির কাতল মাছ ধরা পড়েছে। এমন বৃহৎ কাতল শরণাতীত কালে কেউ দেখেছেন এমন নজির নাই। খজিবনগরের ৮০ বয়স বর্ষিয়ান বৃদ্ধ হেকমত আলী বলেন, তার কৈশোরে তিনি হাওর থেকে ধৃত এমন কাতল দেখেছেন। হুজুরাখানায় ধৃত কাতলের মতো সে কাতলেরও নাকি গলা ছিল হরিদ্রা বর্ণের এবং মাথা ছিল শরীরের তুলনায় অপুষ্ট। হুজুরাখানার বর্তমান গদিনসিন পীর হাফেজ জাহাঙ্গীর খতিবি এই মাছ হুজুরাখানার ভক্তদের খাওয়ার নির্দেশ দিয়েছেন। হুজুরাখানার সূত্রে জানা যায়, ভৈরবের বিখ্যাত মনাবাবুচির উপর এই মাছ রন্ধনের দায়িত্ব পড়েছে। অদ্য বৃহস্পতিবার নৈশভোজে হুজুরাখানার তরফ থেকে ভক্তদের জন্য মাছ ভাত এবং মাসকলাইয়ের ডালের আয়োজন করা হয়েছে। এশার নামাজের পর রাতের খানা। হাফেজ জাহাঙ্গীর ফরজ নামাজ শেষ করে সুন্নত নামাজে যাবেন। এই সময় তার কাছে খবর গেল ঢাকা থেকে তার স্ত্রী মায়মুনা এসেছেন। তিনি একা, তার সঙ্গে কেউ নেই। হাফেজ জাহাঙ্গীর বললেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি অনেক কষ্টে সুন্নত নামাজ শেষ করলেন। তার ছুটে যেতে ইচ্ছে করছে। ইচ্ছে করলেই তা সম্ভব না। আল্লাহ পাক মায়মুনাকে উপস্থিত করেছেন। তার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। শুকরানা নামাজ পড়তে হবে। কোনো কিছুতেই তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ পাক মানুষ সমাজের তাড়াহুড়া পছন্দ করেন না বলেই পবিত্র কোরআনে বিরক্ত হয়ে বলেছেন, হে মানব সমাজ, তোমাদের বড়ই তাড়াহুড়া। অবন্তীর কাছে মনে হয়েছে পৃথিবীতে এমন কিছু জায়গা অবশ্যই আছে যা কখনো বদলাবে না। খজিবনগর হুজুরাখানা তার একটি। সব আগের মতো। এমনকি গন্ধও আগের মতো। মনে হচ্ছে কারো বয়স বাড়েনি। সালমা তাকে দেখে কিছুক্ষণ কান্নাকাটি করে অবন্তীর গোসল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। হুজুরাখানার নিয়ম হলো বাইরে থেকে আসা কোনো মহিলা হুজুরাখানার জেনানা মহলে ঢোকার আগে স্নান করবে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব ৫। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।